দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় উপজেলা নির্বাচন, বিভেদ ও বয়কট। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন আবুল কালাম আজাদ, প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। এছাড়া আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক, ৮ মে থেকে শুরু হচ্ছে উপজেলা নির্বাচন। ৪ ধাপে দেশের ৪৭৭টি উপজেলায় হবে এই নির্বাচন। নির্বাচনে বিএনপি ও তাদের সমমনা দলগুলো ছাড়া আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বেশ কিছু দল অংশ নিচ্ছে। সরকার দলীয় মন্ত্রী বা সংসদ সদস্যদের আত্মীয় স্বজনদের নির্বাচনে অংশ না নিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ। তবে এখনও পর্যন্ত বেশিরভাগ উপজেলায় তা মানছেন না মন্ত্রী এমপিরা। নির্বাচন কমিশনের আশঙ্কা, মন্ত্রী এমপি ও প্রভাবশালী নেতারা নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মাঠ পর্যায়ের ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মুখোমুখি হলে পরিস্থিতি ভয়াবহ হবে, ফলে চাপ বাড়বে আইনশৃঙ্খলা বাহিনীর উপর। আলোচনার শুরুতে আমি অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, তার কাছে জানবো এই সামনে উপজেলা নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনার যে ভাবনা সেটা। ধন্যবাদ আপনাকে, এবং যে কথা বলতে চাই এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সাথে যিনি বিজ্ঞ আলোচক আছেন তার প্রতি শ্রদ্ধা। আজকে 29 এপ্রিল আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটা দুঃখজনক দিন। আজ থেকে 33 বছর আগে আমরা জানি যে উপকূলীয় অঞ্চলে যে ভয়াবহ আমাদের দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগে লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছিল। এবং গত কয়েকদিন বাংলাদেশের যে প্রচণ্ড তাপদাহ, সেই তাপদাহেও ইতিমধ্যেই বেশ কিছু মানুষ হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন। আমি এই 33 বছর আগে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, এবং এই গত কয়েকদিনে যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে শুরু করছি। আপনি যেমনটা বলেছেন যে 6ষ্ঠ উপজেলা নির্বাচন আমাদের হতে যাচ্ছে, এবং 4 ধাপে এই নির্বাচনটি সাধারণত 4 ধাপেই অনুষ্ঠিত হয়। 8 মে থেকে 4 ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এই নির্বাচন 8 মে এমন সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যে আমাদের বাংলাদেশে এখন একদিকে এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকাগুলোতে এক ধরনের রাজনৈতিক উত্তাপ, এর বাইরে হলো আমাদের একটা প্রকৃতির আমাদের যে প্রচণ্ড তাপদাহ চলছে এর মধ্যে কাজ। এবং আজকে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী প্রচারণাকালীন সময়ে তিনি কিন্তু হিটস্ট্রোকে, একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃত্যুবরণ করেছেন। তো এই অবস্থায় এই নির্বাচন হবে কিনা যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উত্থাপিত হয়েছে, এবং নির্বাচন কমিশনার একজন আজকে বলেছেন যে তাপদাহের কারণে এই নির্বাচন বন্ধ করার বা পেছানোর কোনো সুযোগ নেই। তো ফলে ধরে নিতে পারি যে এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা যে কথা শুরুর দিকেই বলেছিলেন যে আমাদের জাতীয় নির্বাচন জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে, 7 জানুয়ারি। সেই নির্বাচনে আমাদের যে বাংলাদেশের রাজনীতির মাঠে প্রধান বিরোধী দল বিএনপি, এবং জাতীয় সংসদের কথা বলছি না, রাজনীতির মাঠে প্রধান বিরোধী দল বিএনপি এবং তাদের সমমনারা নির্বাচন অংশ নেয়নি। ফলে এই নির্বাচনটিকে গ্রহণযোগ্য করার জন্য বা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য এই বছর আওয়ামী লীগ যে কৌশলে নির্বাচনটি করেছিল, সেইখানে যে তাদের দলীয় প্রার্থী একজন দিলেও অন্য প্রার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল, একই কৌশলে এই নির্বাচনটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে বর্তমান সরকারের আমলে এই উপজেলা নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হওয়ার একটা বিধান প্রবর্তিত হয়েছে, এবং এই উপজেলা নির্বাচনও কিন্তু দলীয় প্রতীকে, জি 15 সাল থেকে দলীয় প্রতীকে নির্বাচন, 17 সালে জি প্রতীকে হওয়ার বিধান চালু আছে, এবং এই বিধানটি কিন্তু এখনো বহাল আছে। কিন্তু রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ, যেহেতু বিরোধী দল হিসাবে বিএনপি সমমনা রাজনৈতিক দল, এমনকি তাদের সাথে যারা নির্বাচন করে সেই জাতীয় পার্টিও যেহেতু সব জায়গায় নির্বাচন করবে কিনা এই ব্যাপারে আওয়ামী লীগের যেহেতু একটা সংশয় ছিল, সেই কারণে নির্বাচনী মাঠটাকে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য আওয়ামী লীগ রাজনৈতিক কৌশল হিসাবে তারা এইবার সিদ্ধান্ত নিয়েছে যে দলীয় প্রতীকে না করে সেটাকে উন্মুক্ত করে রাখার। ফলে এই যে একটু আগে আপনি যেটি বললেন যে নির্বাচনী মাঠে জাতীয় পার্টি বা কোথাও কোথাও প্রার্থী দিলে বা অন্য ছোটখাটো রাজনৈতিক দল প্রার্থী দিলেও এই নির্বাচনী মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরাই, অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, আওয়ামী লীগের
মানে দলীয় পদ পদবীধারী এই সমস্ত ব্যক্তিরাই কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে একটা জিনিস দেখা যাচ্ছে, সেই প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন, বিশেষ করে পার্লামেন্ট মেম্বার যারা আছেন এবং তাদের মন্ত্রী যারা আছেন, তাদের আত্মীয় পরিজন, এরাই কিন্তু এখন স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের যে নেতৃত্ব, সেই নেতৃত্বটা তাদের হাতেই বেশিরভাগ ক্ষেত্রে, আমরা যদি সারা দেশের চিত্রটা দেখি। ফলে এই নির্বাচনে তারা প্রার্থী হয়েছেন। এবং আমি বলতে শুনেছি একজন মন্ত্রীকে এবং সংসদ সদস্য, যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা আমাদের পরিচয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন না, আমার সে লোক বা অমুকের রিয়া সেই পর্যায়ে, তারা রাজনৈতিক দলের বা আওয়ামী লীগের যে তাদের পদ পদবি আছে সেই হিসেবেই তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে যে কথাটি আপনারা বলছেন যে আওয়ামী লীগ দলীয়ভাবে সিদ্ধান্ত নিলেও যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন সেখানে করবে, কার্যক্ষেত্রে তারা কিন্তু সেটি বাস্তবায়ন করা এটা খুব কঠিন, যেহেতু আপনি কাউকে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়নি। ফলে তাদের সকলের জন্য উন্মুক্ত হয়ে আছে এবং সেই সুযোগটা তারা নিয়েছেন। তো এই কারণে আমরা দেখছি যে এই নির্বাচনে প্রধান বিরোধী দল তারা এইটা বর্জন করেছে নির্বাচন, এবং তারা যারা সিদ্ধান্ত অমান্য করেছে দলের সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা তাদেরকে বহিষ্কার করে ব্যবস্থামূলক ব্যবস্থা নিচ্ছেন। তো এখন যেটি হচ্ছে, আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা শুনছি তাদের জন্য চ্যালেঞ্জ ইলেকশন কমিশন দুটো মনে করছে। একটা হলো যে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরাই যেহেতু তারা প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সেইখানে মন্ত্রী এমপিদের আত্মীয় পরিজন বা তাদের পছন্দের লোকেরা যেহেতু আছেন, তারা কিছুটা প্রভাব বিস্তার করছেন। ফলে নির্বাচনী মাঠটাকে একটা সহিংসতার একটা আশঙ্কা তারা করছেন। আর দ্বিতীয় কথা হলো যে একদিকে হিটওয়েভ আছে, আরেকদিকে হলো মানুষের নির্বাচনের ব্যাপারে যে অনাগ্রহ তৈরি হয়েছে, সেই অনাগ্রহের কারণে এই নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন হবে সেটা নিয়েও কিন্তু একটা ইলেকশন কমিশনের, এবং আজকে রাশেদা সুলতানা তিনি বলেছেন, রাশেদা সুলতানা বলেছেন যে ইলেকশনে ভোটারবিহীন নির্বাচন আর মানে পান চুন ছাড়া পান খাওয়ার অবস্থা। কিন্তু কথাটা খুবই রূপক অর্থে তিনি বলেছেন, কিন্তু তাদের অভিজ্ঞতা তো হয়েছে যে বাংলাদেশের নির্বাচনে যে জনগণ নির্বাচন ব্যবস্থা থেকে এক ধরনের মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন না, এবং নির্বাচনে যেহেতু তারা যাচ্ছেন না, নির্বাচনের ভোট দেওয়ার আগ্রহ যখন হারিয়ে ফেলছেন, এই নির্বাচনগুলো অর্থবহ হওয়ার কোনো সুযোগ নেই। আমি আসবো আপনার কাছে এই বিষয়ে, তার আগে আমি একটু আজাদ ভাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানের কথা। উনি যে কৌশলে একটা কথা বলে গেছেন, তাদের জাতীয় সংসদ নির্বাচনে যে কৌশল নিয়েছিল আওয়ামী লীগ, এবার যে উপজেলা নির্বাচন সেই কৌশল একটা কাছাকাছি ওনার কথা। আর আমার প্রশ্ন হচ্ছে কি যে এই বিএনপি যে নির্বাচনে আসছে না, এতে করে এই উপজেলা স্থানীয় সরকার যে নির্বাচন হতে যাচ্ছে সেটা আসলে গ্রহণযোগ্যতা আসলে কোন পর্যায়ে থাকবে? আবার আমি আপনাকে ধন্যবাদ জানাই আমন্ত্রণ জানাবার জন্য। মানে অধ্যাপক সাহেব নিঃসন্দেহে সিদ্দিক সাহেব যে কথাগুলো বলেছেন, তিনি তার বক্তব্য বলেছেন, ঠিকই আছে। আপনি যে কথা যে অনাগ্রহ গ্রহণযোগ্যতা, এই কথাটি আমরা জাতীয় নির্বাচনের আগেও কিন্তু শুনেছি যে জাতীয় নির্বাচনের মানে তফসিল ঘোষণা করতে পারবে না, প্রথম থেকে শুরু করে ইতিহাস আপনারাও জানা আমারও জানা, মোটামুটি টুকটাক খবর আমরা যারা রাখি সবাই আমরা সবকিছু জানি, নতুন করে কিছু বলার নেই। গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না এমনও বলা ছিল যে নির্বাচন কমিশন যে তফসিল দিলেন, সাথী নির্বাচনের কথাই আমি বলছি, তারপরে এই তফসিল থাকবে না, 7 তারিখে নির্বাচন হবে না, ভণ্ডুল হবে, সবকিছুই হবে। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে নির্বাচনটা সম্পন্ন হলো এবং কোন রকম সংঘাত ছাড়াই প্রায় শান্তিপূর্ণই। একটা দুটা ঘটনা 17-18 কোটির লোক 17 কোটি, এটা টুকটাক। আমার কথা হচ্ছে যে যারা এই দায়গুলো, সিদ্দিক সাহেব তো সুন্দরভাবে শিক্ষক মানুষ, তাদের একটা সুবিধা থাকে, ছাত্র পড়ান, সবাই তো ছাত্র ভাবলেও কোনো দোষের কিছু না, একটা কলম যাই হোক। এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে যে সবকিছুর জন্য দায়ী রাজনীতির জন্য অনাগ্রহ, যে কথাটি আপনি জানতে চেয়েছেন যে গ্রহণযোগ্য হবে কিনা, গ্রহণযোগ্য হবে এ কারণে। আর উনি যে কথাটি বলেছেন তার কথা তিনি বলেছেন যে গ্রহণযোগ্যতা পাবে না, ভোটার অনাগ্রহ হয়েছে। এই অনাগ্রহ যদি হয়েই থাকে, এগুলোর দায় কিন্তু রাজনৈতিক দল সবারই নিতে হবে। শুধুমাত্র সরকারি দলের ঘাড়ে চাপিয়ে দেবেন যে সরকারি দলের কারণেই হচ্ছে না, সারাদিন আমরা কথাবার্তা বলার পরে বলবো যে গণতন্ত্র থাকছে না, সবকিছু লেখার পরেও আমরা বলবো যে বাক স্বাধীনতা নেই, পত্রপত্রিকা অনলাইন। এখন এমন একটা অবস্থা আছে, জি আপনি ভালো করেই জানেন যে একটা মোবাইল ফোন যার হাতে আছে, আপনি যে টিভি চ্যানেল চালাচ্ছেন, সেখানে টক শো করতেছেন, এই যার কাছে একটা মোবাইল ফোন আছে সে নিজে নিজেই একটা
টিভি স্টেশনের মালিক, Right. তাই তো? এটা শুধুমাত্র আমার দেশে না, সারা দুনিয়ায় তাই হচ্ছে। এত মানে যে ইন্টারনেটের এই আধুনিক যুগে কোনো অবস্থাতেই আপনি কিছু আটকিয়ে রাখতে পারবেন না, সম্ভব না। এখন দায়টা শুধুমাত্র যদি সরকারি দল, সরকারি লোক তাদেরকে দেই, আমরা নিজেরা দায় মুক্ত থাকার চেষ্টা করি না। সমস্যাটা যেই জায়গায় যে জনসম্পৃক্ততা আছে কিনা। আপনি দেখেন এই উপজেলা নির্বাচনের আগে, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তিনি তার দলের চিন্তাভাবনা করে কৌশল তো প্রত্যেকেই করে। আপনি যে আমাদের আলোচনায় ডেকেছেন, আপনারও নিশ্চয়ই একটা কৌশল আছে। সেই কৌশলটা আপনার এই টকশো পর্যন্ত এবং পরবর্তী পর্যায়ের জন্য না। নিশ্চয়ই এই সময়ে আপনি আমারে কি প্রশ্ন করবেন, সিদ্দিক সাহেবরে কি প্রশ্ন করবেন, অর্থাৎ আপনার উপস্থাপনাটা কিভাবে আপনি চমৎকার করে গ্রহণযোগ্য করবেন আপনার দর্শকদের কাছে, এটাই তো আপনার কৌশল হবে। কৌশল তো বিষয় না, কৌশল তো সবারই থাকে। কৌশলটা, সেই কৌশলটা আমি বলছি, এখন সেই কৌশলটা মাননীয় প্রধানমন্ত্রী অন্যতম বিশ্ব নেতা, এটা আমি বলি যে তার যোগ্যতা দক্ষতা দিয়েই কিন্তু গ্রহণযোগ্যতা সমীহ আদায় করে নিয়েছেন সারা বিশ্বের মানুষের। আপনি এই যে আজকে তিনি 5-6 দিনের সফর শেষে থাইল্যান্ড থেকে এলেন, সেখানে কিন্তু অনেকগুলো নতুন চুক্তিও হয়েছে। সরকারি পাসপোর্ট যারা, তাদের ভিসা লাগবে না, এবং ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করার কথা বলা হয়েছে, এগুলো তো আছে বেশ কিছু, তাই না? এবং প্রতিবেশী একটি রাষ্ট্র, প্রায় প্রতিবেশী তো, তাই না? আমাদের পরে বা মানে একেবারে নিকটতম দেশ, প্রতিবেশী। তো সেই জায়গায় তাদের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমি যে কথাটি শুরু করেছিলাম যে 7ই জানুয়ারি নির্বাচনের আগে আমরা যারা বলেছি যে এই নির্বাচন হবে না, প্রতিহত করা হবে, প্রতিহত করার পরে হলেও এটি পৃথিবীর কারো কাছে গ্রহণযোগ্য হবে না, এবং আবার আশায় ছিলাম যে এই নির্বাচনটা বানচাল করার জন্য ব্যবস্থা করা হবে। কিন্তু পরবর্তী জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাস হয়ে গেল। এখন তো আমরা দেখছি, খুব ভালো করেই দেখছি যে কোনো সমস্যা হচ্ছে না। তো যে কারণে এবারের উপজেলা নির্বাচনও আমি আবার আপনার কাছে আসছি, গ্রহণযোগ্য হবে। এবং প্রথমে যে প্রাথমিকভাবে বিএনপি এবং জামাত আলাদা আলাদা, তারা বলেছিলেন যে জামাত 100 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং বিএনপি 200 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমি তখনও বলেছিলাম ঘরোয়া কথায় যে জামাত বিএনপিকে ভোট দেবে না, জামাত পাশ করার জন্য 100 বিএনপির সাথে আতাত হবে, কিন্তু বিএনপি জামাতের ভোট দেবে, তাদেরও ভোট দেবে। কিন্তু পরবর্তী পর্যায়ে সেই কৌশল থেকে তারা সরে এসছেন, তাদের কৌশল এখন তাদের যে নির্বাচন বিরোধী অর্থাৎ বর্জন করার যে সিদ্ধান্ত, সেখানে তারা থাকছেন। কারণ জাতীয় নির্বাচন বর্জন করেছেন, উপজেলা নির্বাচনে যদি গ্রহণ করেন তাহলে জবাবদিহি করতে হবে, মুখোমুখি হতে হয় প্রশ্নের, সেই জন্য তারা বলেছেন। কিন্তু তাদের যে স্থানীয় নেতারা যারা রাজনীতি করেন, যারা জনগণের সঙ্গে থাকেন, সাথে থাকেন, নিয়ে থাকেন, তাদের পক্ষে অসম্ভব গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করা। এটি সম্ভব না। আপনি যদি রাজনীতি করেন, আমি যদি রাজনীতি করি, আমি যদি সংগঠন করি, সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে বর্জন করে অর্জন করা যাবে, এটি সম্ভব না। ধন্যবাদ আজাদ ভাই। আমি একটু আসবো আপনার কাছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আপনি নিশ্চয়ই শুনছিলেন। আমি একটা বিষয় একটু বলি। আজাদ ভাই যে বিষয়টা বললেন যে বিএনপি ইলেকশনে এখন যাওয়া মানে হচ্ছে প্রশ্নের মুখে পড়া। অনেকে বলছে যেটা হাস্যকর একটা সিদ্ধান্ত হয়ে যাবে, যেহেতু জাতীয় নির্বাচন তারা যায়নি। পাশাপাশি আমার যে প্রশ্ন সেটা হচ্ছে কি, এই ইলেকশনে না যাওয়া বিএনপির কতটা লাভ বা ক্ষতি, কিংবা সরকারের বা কি লাভ বা ক্ষতি বিএনপির না আসা? বিএনপি একটি রাজনৈতিক দল। আমি ধরেন বিএনপির রাজনৈতিক আদর্শের প্রতি আমার সমর্থন আছে, কিন্তু রাজনৈতিক দলের তো সরাসরি আমি সম্পৃক্ত না। ফলে রাজনৈতিক দলের একটা কৌশল থাকে, তাদের একটা ইয়া থাকে। আপনি যেটা বলেছেন যে আমাদের দেশে বিএনপি 2014 সালের নির্বাচনের পর থেকে 18 সাল পর্যন্ত আমাদের বা সর্বশেষ যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলোর প্রত্যেকটা নির্বাচনেই তারা বলেছে যে আমাদের এই যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু এবং অবাধ হয় না। এবং এটি যে হয় না, আমরা যত কথাই বলি না কেন, আমি ধরেন বিএনপির প্রতি সমর্থন করি বলে আমি যে বলছি তা না। আমরা যে কোনো বিবেকবান মানুষই আমরা এটি বলবো যে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল, যে দল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধের আগে তারা 24 বছর আন্দোলন করেছে, সেই রাজনৈতিক দলের হাতেই কিন্তু গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়েছে। এবং আজকে আন্তর্জাতিক বৈশ্বিক মানদণ্ডে, যে কোনো মানদণ্ডে বাংলাদেশ কিন্তু দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক রাষ্ট্রের কাতারের মধ্যে নাই। আমরা হাইব্রিড রেজিমে গেছি, তারপরে আস্তে আস্তে স্বেচ্ছাতান্ত্রিক দেশের দিকে আমরা অগ্রসর হচ্ছি। এই ধরনের বৈশ্বিক মানদণ্ড যারা নির্ধারণ করে,
এবং সেই তারা এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থানকে দিয়েছে এবং সেটা আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। এবং আজকে ধরেন রাজনৈতিক কৌশলে আওয়ামী লীগ আমি বলবো যে তারা কিন্তু আপাত দৃষ্টিতে অনেকগুলোতেই তারা সফল হয়েছে এবং সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আপনি পৃথিবীর ইতিহাসে আপনি দেখবেন যে দলীয় সিদ্ধান্তের বাইরে, দলীয় প্রার্থীর বাইরে দল উন্মুক্ত করে দিচ্ছে অন্য প্রার্থীদেরকে। আজকে আওয়ামী লীগ বিএনপি 73 জনকে বহিষ্কার করেছে ইতিমধ্যেই, তারা যারা নির্বাচনে 76 জনকে বহিষ্কার করেছে। আপনি আওয়ামী লীগের যদি এই দলীয় সিদ্ধান্তের বাইরে যখন আওয়ামী লীগ একজন প্রার্থী দিয়েছে, তাদেরও কিন্তু সিদ্ধান্তের বাইরে অনেকে গিয়ে ইলেকশন করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়েছে। জাহাঙ্গীর সাহেবকে কয়বার দলে এনেছে, কয়বার বহিষ্কার করেছে, এটা তো আমাদের সাথে সামনে দৃষ্টান্ত। এখন বিএনপির যেটি বলছে যে এই সরকারের অধীনে যেহেতু নির্বাচন সুষ্ঠু হয় না এবং আমাদের ফলাফল যেহেতু তারা বিশ্বাস করে যে নির্বাচনের ফলাফল আমরা নির্বাচনে যাই হোক না কেন এটা পূর্ব নির্ধারিত হয়ে যায় এবং তারা প্রভাব বিস্তার করে সেটি হয়, অতএব এই বিদ্যমান পরিস্থিতিতে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেটি জাতীয় নির্বাচনই হোক এবং এখন আপনি বলতে পারেন যে তাদের অবস্থানটা কি। আমরা তো গত 15 বছরের নির্বাচনে তারা অংশগ্রহণ না করার কারণে আমরা সবসময় বলেছি যে দল হিসাবে বিএনপি বড় সংকটের মধ্যে পড়ে গেছে। আপনি দেখেন দলীয় ঐক্য থাকবে কিনা এই নিয়েও কিন্তু বড় রকমের প্রশ্ন সবাই তুলেছে এবং গত নির্বাচনকে সামনে রেখে কিংস পার্টি তৈরি করা হয়েছিল এবং সেই কিংস পার্টিতে নির্বাচনে বিএনপির বহু লোক যে অংশগ্রহণ করবে, শাহজাহান উমর ছাড়া কিন্তু উল্লেখযোগ্য কাউকে আমরা পাইনি সেই অর্থে। এবং শাহজাহান উমরকে কিভাবে নেওয়া হয়েছে রাজ্জাক সাহেবের বক্তব্যের মধ্য দিয়েও কিন্তু আমরা সেটা জেনেছি। তো এখন যেটা হয়েছে যে দল হিসাবে আমরা মনে করি যে নির্বাচনী পরিস্থিতিতে অংশগ্রহণ করা এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, গণতান্ত্রিক ব্যবস্থা। কিন্তু যদি নির্বাচনে যাওয়া এবং না যাওয়ার মধ্যে যদি কোনো রকমের পার্থক্য না থাকে তাহলে একটা রাজনৈতিক দল বর্জন করাকেই তারা শ্রেয় মনে করবে। যদি একই ধরনের ফলাফল, 18 সালে তারা তো নির্বাচনে গিয়েছিল এবং সেই নির্বাচনে আমাদের বাস্তব পরিস্থিতি কি হয়েছে, বাংলাদেশে বিএনপি এমন কোন রাজনৈতিক দেউলিয়া দল হয়ে যায় না সেই 18 সালের নির্বাচনে যে 5টা আসন তারা পেয়েছিল বা 7টা আসন তারা পেয়েছিল, সেইখানে এরকম দেউলিয়া রাজনৈতিক দল হয়ে যায়নি বিএনপি। তো এখন তারা মনে করছে যে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করলেও যা হবে, না করলেও তা। আপনি স্থানীয় পর্যায়ে গিয়ে দেখেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা নিউজ হয়েছে পত্রিকায়, দেখবেন যে গত 2014 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীল দল এককভাবে সমস্ত কিছু কুক্ষিগত করে নিয়েছে। সারা দেশের চিত্র তো এটা। এই পরিস্থিতির পরিবর্তন যদি না হয় তাহলে আপনি নির্বাচনে বা এই পরিস্থিতি পরিবর্তনের মানসিকতা যদি সরকার পোষণ না করে তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। ফলে রাজনৈতিক দল হিসাবে বিএনপির জন্য তো একটা চ্যালেঞ্জ তৃণমূলকে সংগঠিত করে রাখা, এবং সরকারি দলেরও কিন্তু চ্যালেঞ্জ তৃণমূলকে, এই যেটা আমরা শুরুর দিকে বলেছিলাম, এই চ্যালেঞ্জ তারা কতটুকু সাফল্যের সাথে মোকাবেলা করতে পারবে এবং দলের নিয়ন্ত্রণ তৃণমূল পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে সেটার উপর অনেক নির্ভর করবে। প্রথম দফায় নির্বাচন হচ্ছে, সেখানে তারা 76 জনকে বহিষ্কার করা হচ্ছে এবং তারা বলছে যে এটার মধ্যে দিয়ে একটা তৃণমূলকে বার্তা দেওয়া হচ্ছে। দ্বিতীয় দফায় আমরা দেখব যে পরিস্থিতি কি হয়, কোন জায়গায় দাঁড়ায়। আপনি দেখেন উপজেলা একটা নির্বাচন হচ্ছে, 150টা প্রথম দফায় হচ্ছে, 16 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা। স্থানীয় পর্যায়ে বাংলাদেশের ইতিহাসে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে এরকম হয়, 16 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছে। আমি আসবো এই বিষয়ে, তার আজাদ ভাই, আওয়ামী লীগ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে যাতে মন্ত্রী এমপি যাদের পরিবারের সদস্যরা এই নির্বাচন রয়েছে তাদেরকে সরে দাঁড়ানোর জন্য, কিন্তু কালকে প্রধানমন্ত্রী নির্বাহী কমিটির মিটিং রয়েছে, সেখানে হয়তো সিদ্ধান্ত আসবে। কিন্তু আরেকটা বিষয় যে এই যে নির্বাচন থেকে তারা সরে দাঁড়াচ্ছে না, তারা দাঁড়াচ্ছে, এতে করে যে তৃণমূলের যে অবস্থা, যেটা স্যার উল্লেখ করে গেলেন সিদ্দিকুর রহমান খান, যে তৃণমূলের যে অবস্থানটা তারা কি অনেকটা কোণঠাসা হয়ে পড়বে কিনা, কারণ নেতৃত্ব তো ক্ষমতাসীনদের হাতে। আমার ব্যক্তিগত ধারণা, আমি আবারও বলছি আপনাকে, প্রত্যেকটা দলেরই কৌশল তো থাকে। কৌশলে জাতীয় নির্বাচনে, সাথী নির্বাচনে যে যাই বলুক না কেন আওয়ামী লীগ বিজয়ী হয়েছে, কৌশলে বিজয়ী হয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে বিজয়ী হয়েছে, দেশ শাসনেও বিজয়ী হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এবার আপনি দেখেন যেটি বিরোধী দল, তারা নিশ্চয়ই ভালো বোঝেন, আমি আমার মত বলতে পারি, আমার মতে তো আর বিএনপি বা বিরোধী দল চলবে না, চলেও না, তাদের নিজস্ব চিন্তা ভাবনা আছে। কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে এই 73 জনকে বহিষ্কার করেছে, দ্বিতীয় ধাপে আবার করবে, তৃতীয় ধাপে আবার করবে, চতুর্থ ধাপেও পর্যায়েও আবার করবে, কিন্তু তার মধ্যেও কিছু লোক দাঁড়িয়ে পাশ করে চলে আসবে। কিন্তু যারা আসবে ক্ষতিটা খাবে কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপিরই,
কারণ যে যাই বলুক না কেন, বিএনপি জনবিরোধী কর্মকাণ্ড যতদিনই করবে, তার সেই দাবি, যে এই দাবির কথাগুলো বলছেন সিদ্দিকুর রহমান সাহেব, যে তাদের আগে দাবি ছিল কি, শেখ হাসিনার পদত্যাগ চাই, তার অধীনে কোনো নির্বাচনই যাব না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই পার্ট তো চুকে গেছে, ও সেখানে কিন্তু এখন নেই। এখনো আপনি যে কথা একইভাবে বলবেন যে দেখেন, করোনার পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ায়নি, শীতের সময় বিএনপি পাশে দাঁড়ায়নি, জনগণের পাশে দাঁড়ায়নি, জনগণের সমর্থনও নেই। এমনি মুখে মুখে বলে যে জনগণের সমর্থন, জনগণের সমর্থনই যদি থাকতো তাহলে আপনি ওই জনসভায় ধরেই নিলাম যুক্তির খাতিরে যে আওয়ামী লীগই তাদের জনসভা ভেঙে দিল। আপনি জনসমর্থন থাকলে এই সরকার কি তাহলে সম্ভব হয় এইভাবে নির্বাচন করা? এটা সম্ভব না। বলেন যে লক্ষ লক্ষ লোক আমাদের গ্রেপ্তার করা হয়েছে, ওদিন মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন যে ধারণ ক্ষমতা কত, আর তাদের এত লক্ষ লোক যদি আমরা গ্রেপ্তারই করি তাহলে আরো কত লক্ষ লোক। 28 অক্টোবরের কথা বলছেন? 28 অক্টোবরের কথা বলছেন? জি, যে কথা, প্রশ্ন হচ্ছে এবারের যে নির্বাচন, উপজেলা নির্বাচন, যে কথাটা আমি বললাম যে তারা ধরে নিয়েছেন যে আগে নির্বাচন করলাম না, এখন করলে কি অবস্থা। কিন্তু তার ফলে যে জিনিসটা দাঁড়াবে, উপজেলা নির্বাচন নির্বিঘ্নে চমৎকার সুন্দরভাবে হয়ে যাবে। এই জায়গায় কিন্তু বিএনপির কিছু লোক নির্বাচিত হয়ে যাবে, জাতীয় পার্টির সেই অবস্থা নেই। সুতরাং 26টা পাওয়ার পরেও, আন্ডারস্ট্যান্ডিং করেও যে কথাটি বলছে, সেই জায়গায় আওয়ামী লীগ প্রার্থী দেয়নি, আবার দিয়েছে, স্বতন্ত্র দাঁড়িয়ে গেছে, 11টা পেয়েছে। আগামীতে জাতীয় পার্টির অবস্থা আরো খারাপ হবে। কিন্তু বিএনপির অবস্থাটা ওই জায়গায় যাক, ব্যক্তিগতভাবে এটা আমি কখনোই চাই না। আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন নাগরিক হিসেবে, যে সিনিয়র নাগরিক হিসেবে রাজনৈতিক দলগুলো শক্তিশালী, বিরোধী দল, সরকার, বিরোধী দল শক্তিশালী যদি না হয় তাহলে সরকারের জন্য সমস্যা হয়, সমস্যা তৈরি হয়। যে সঠিকভাবে তার যে মানে জনগণ সবচেয়ে সমস্যা, মানে জনগণ সমস্যায় কখন পড়ে, যখন আপনার রাজনৈতিক দলগুলো সংকটাপন্ন হয়, তখন তো জনগণ সংকটে পড়বেই। সুতরাং বিরোধী রাজনৈতিক দল, তাদের দায়িত্ব আছে, যে কথাটি শুরুতে আমি বলেছিলাম, সেটি জনগণের প্রতি দায়িত্ব আছে। জনগণের জন্যই তো তারা রাজনীতি করেন, জনগণের জন্যই তাদেরকে ইতিবাচক রাজনীতি করতে হবে। নেতিবাচক রাজনীতি করে করে কেউই কখনো ইতিবাচক জায়গায় পৌঁছতে পারে না, সম্ভব না। সেই পথেই যাচ্ছে কিন্তু বিএনপি। এবার যে উপজেলা নির্বাচনে বহিষ্কার করবেন, আমি সঠিক জায়গায় আছি, একেবারে এককভাবে আমার যে সিদ্ধান্ত সেটি চূড়ান্ত, কিন্তু চূড়ান্ত করে আপনি বহিষ্কার করলেন, কিন্তু জনগণ আপনার পক্ষে নেই। মুখে বলা যায় যে জনগণ সব আমাদের, জনগণ আপনাদের থাকলে তাহলে আপনি নামিয়ে দেন। বহুবার বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সেপ্টেম্বরে যখন জাতিসংঘে গেলেন, উনি আর ফিরে আসবেন না। এগুলো বাইরে থেকে ইউটিউবে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়, প্রোপাগান্ডা ছড়ানো হয়, কিন্তু দেখা যায় তিনি দিব্যি আছেন। বলেন এইমাত্র, এই যে আপনি এখনো যদি আপনি মোবাইল খোলেন দেখবেন যে এইমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন ছেড়ে চলে যাচ্ছেন। এগুলো বলা যায়, কিন্তু জনগণকে থাকতে হবে। জনগণ সাথে না থাকলে, চূড়ান্ত কথা হচ্ছে যে জনগণ যদি সাথে না থাকে, আওয়ামী লীগের সাথে জনগণ আছে, আওয়ামী লীগ নেতা দেশরত্ন শেখ হাসিনার পক্ষে জনগণ আছে। এই জরিপ কিন্তু খোদ আমেরিকার জরিপে আছে, বিভিন্ন আন্তর্জাতিক জরিপে আছে, তার পেছনে জনগণ আছে। এটি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। এবং তিনি যে কথাটি বলেছেন, এটি আমার ব্যক্তিগত ধারণা, যে তিনি যেটি বলেছেন যে সব রাজনীতি, তারা যুক্তি দিচ্ছেন যে নেতা এমপি কেন দাঁড়াতে না করেছেন, যে নির্বাচনটা যেন আরো সুন্দর হয়। তৃণমূলে যারা আওয়ামী লীগের প্রার্থী আছে তারাই প্রতিদ্বন্দ্বিতা করুক, দলীয় প্রতীক দেয়নি। আপনিও আওয়ামী লীগ করেন, আমিও আওয়ামী লীগ করি, সিদ্দিক সাহেব আওয়ামী লীগ করেন, মানে কথার জন্য বলছি। তো তিনজনেই আমরা দীর্ঘদিন যাবৎ আমরা দাঁড়াতে পারছি না, কেউ না কাউকে নমিনেশন দেওয়া হয়, মনোনয়ন দেওয়া হয়। এবার যেন সেই সুবিধাটা থাকে, আমার ধারণা। সে কারণে আওয়ামী লীগ সভাপতি তিনি বলেছেন যে স্বজনরা প্রভাবশালী, তাদের যুক্তি দেখাচ্ছেন যে রাজনীতি তো আমরা করি না, আমাদের দলের তারা যদি নিজের থেকে করে, কেউ আমার ছেলের সিদ্ধান্ত নেবে, সেটি ভিন্ন কথা, সিদ্ধান্ত নেবে। আবার আওয়ামী লীগ সভাপতিও সিদ্ধান্ত নিতে পারবেন, তার দল অত ঠুনকো দল না যে তার থেকে যে বেশ কিছু সরিয়ে দিলে আওয়ামী লীগের যে কিছু হয় না। এটিতে আওয়ামী লীগ বহুবার প্রমাণ হয়েছে। 21 বছর আওয়ামী লীগ শাসনের মোকাবেলা করে রাষ্ট্র ক্ষমতায় এসছে, 1,23,00,000 ভুয়া ভোটার ফেস করে নির্বাচন করেছে, সেই আওয়ামী লীগ তো। সুতরাং এই আওয়ামী লীগকে এই নেতিবাচক রাজনীতি দিয়ে কাবু করা অসম্ভব, এটি সম্ভব না। ধন্যবাদ। আমরা আলোচনা আবারও ফিরব। দর্শক যে কথা বলতে চাই, অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে।
সিদ্দিকুর রহমান স্যার নিশ্চয়ই আজাদ ভাইয়ের কথা আপনি শুনছিলেন। উনি এখানে দুইটা বিষয় আমার কাছে খুব মানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যেটা উনি উল্লেখ করে গেছেন অনেকগুলো বিষয়ের মধ্যে। সেটা হচ্ছে বহিষ্কার আদেশ করে বিএনপি জনগণের পক্ষে নেই, সেটা প্রমাণ করছে। আর একটা বিষয় দলীয় প্রতীক, সেটা হচ্ছে সকলের সুবিধার জন্য এই দলীয় প্রতীক যে বিষয়টা, যেটা আওয়ামী লীগ থেকে দেওয়া হয়নি। দুটো বিষয় নিশ্চয়ই আপনি ব্যাখ্যা দিবেন। আরেকটা বিষয় হচ্ছে যে ৭৬ জনকে এ পর্যন্ত বিএনপি তাদের দল থেকে বহিষ্কার করেছে, তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায়, এবং এই আদেশ অমান্য করে অনেকে নির্বাচনে অংশ নিচ্ছে। তার মানে কি হাইকমান্ডকে তারা পাত্তা দিচ্ছে না? আচ্ছা, ওই কথাটি আমি যেটা আপনি দুটো প্রশ্ন, দুটো গুরুত্বপূর্ণ কথা বলছেন। একটা হচ্ছে যে দলীয় প্রতীকটাকে না ব্যবহার করে উন্মুক্ত করে সকলের জন্য সুযোগ তৈরি করা। বাংলাদেশে কিন্তু এই ব্যবস্থাপনাই স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থাপনার ক্ষেত্রে ছিল। আরপিও সংশোধন করে যখন এটা করা হয়, তখন সব রাজনৈতিক দল কিন্তু, যখন দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করা হয়, আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দল কিন্তু, এবং দেশের যারা আছে সুশীল সমাজের পক্ষ থেকে কিন্তু এটা প্রতিবাদ করা হয়েছিল যে স্থানীয় সরকার নির্বাচনগুলোকে এই রাজনৈতিক দলীয় প্রতীকের বাইরে রেখে নির্বাচনগুলোকে একটা উৎসবমুখর করার ব্যবস্থাপনা হিসেবে। কিন্তু আজকে এই কথাটি যেটা বলা হচ্ছে যে সবার জন্য উন্মুক্ত, একটা রাজনৈতিক দলে আপনি সবাইকে এইভাবে উন্মুক্ত করে দিয়ে তো আপনি দলের প্রতীক নিয়ে একজনই নির্বাচন করবে, দল থেকে একজনই নির্বাচন করবে, যে আমার দল এত বড়, এই দলের সবাইকে নির্বাচনের সুযোগ দেওয়ার জন্য আমি উন্মুক্ত করলাম, যেটা জাতীয় সংসদের নির্বাচনের ক্ষেত্রে বলা হয়েছে। এই কথাগুলোর এটা কোনো রকমের যৌক্তিক বক্তব্য না, এবং এগুলো যুক্তিসঙ্গত না। এটা যে আপনি নির্বাচনটাকে একটা দৃশ্যত অংশগ্রহণমূলক দেখানোর কৌশল হিসাবে, যেহেতু নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বী পাচ্ছেন না, রাজনৈতিক প্রতিপক্ষ দলের কোনো প্রতিদ্বন্দ্বী আপনি পাচ্ছেন না, সেই কারণে আপনি করছেন সেই কৌশলটা। এটা আপনি যে যুক্তিতেই দেখান না কেন, এটা মানুষ বুঝে, কারণ আপনি তো সেইটার মানুষের সকলের দাবি উপেক্ষা করেই আপনি দলীয় প্রতীকের নির্বাচনকে, আপনি আপনার দলীয় সুবিধা, যে নৌকাটা দিলে যেই দাঁড়াক না কেন তাকে বিজয়ী করে আনা যাবে। তো এখন এইটা একটা দিক, আপনি এটা আমরা মনে করছি। আর নির্বাচনে বিএনপি যায়নি এই বহিষ্কার করে তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। জাতীয় পার্টি তো সব নির্বাচনে অংশগ্রহণ করেছে, তো জাতীয় পার্টি দল হিসাবে অস্তিত্ব বজায় রাখতে পেরেছে। এই বর্ধিত সভায় আমাদের জিএম কাদের সাহেব কোন বক্তব্য রেখেছেন, যে আমাদেরকে গৃহপালিত রাজনৈতিক দল হিসাবে ব্যবহার করছে, আমরা আর গৃহপালিত দল হিসাবে ব্যবহৃত হতে চাই না। ওবায়দুল কাদের সাহেব এই বিষয়ে বলেছেন প্রমাণ দেওয়ার জন্য। এখন আপনি, তারা তো পরস্পরের সখা মানুষ, পরস্পরের মানুষ। আওয়ামী লীগের প্রত্যেকটা নির্বাচনকে লিজিটিমেসি দেওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টিকে আওয়ামী লীগ সফলভাবে ব্যবহার করতে পেরেছে, এবং সেই কারণে আমরা দেখেছি যে রোশন এরশাদকে জাতীয় সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানাতে, যে আমাকে বিরোধী দলীয় নেত্রীর ভূমিকা পালন করতে সুযোগ দিন, আমার পরিচয়, আইডেন্টিটি, আমি আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে আছি, যে আমরা কি সরকারি দলের না বিরোধী দলের। এটা হয়েছে না বাংলাদেশের সংসদীয় ইতিহাসে কখনো, কিন্তু আপনি আর এরকম দেখেছেন? তো জাতীয় পার্টি তো প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে এটা এসে সরকারের সাথে আতাত করে 26টা আসনের মধ্যে নিয়ে তো 10টা আসনে তাদের জিততে পারে নাই। এবং জিএম কাদের বলেছে যে এই নির্বাচন তিনটা বিদেশি শক্তি এই নির্বাচনকে হস্তক্ষেপ করে এই নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ক্ষেত্রে ভূমিকা। উনি তো এটা লুকোচুরি করে বলেন নাই, প্রকাশ্য বলেছেন। এবং তিনি বলেছেন যে তৃণমূলের দাবি উপেক্ষা করে আমরা যে নির্বাচনে, জাতীয় পার্টি তৃণমূল নির্বাচনে না যাওয়ার জন্য তারা প্রেসার দিয়েছিল, এবং শেষ পর্যন্ত জিএম কাদেরকে একটা তারা সিদ্ধান্ত দিয়েছিল যে আপনি সিদ্ধান্তটা চূড়ান্ত নেবেন। তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সেই তৃণমূলের কাছে জবাব দিতে করতে যে বিদেশি বন্ধুদের আমার উপরও এক ধরনের চাপ ছিলেন। উনি বলেছেন যে বিদেশি বন্ধুদের আমাকে এই নির্বাচনে যাওয়ার জন্য হচ্ছে। ভারত থেকে এসে উনি কি বলেছিলেন, যে আমি কোনো কথা বলতে পারবো না, ওনাদের অনেক কিছু বলেছিলেন না। এইগুলো তো বাংলাদেশের ইতিহাসে সত্য। তো আপনি যেটা বলছেন যে নির্বাচনে গেলেই যে একটা রাজনৈতিক দল জনসম্পৃক্ত দল হিসাবে পরিণত হতে পারে না, সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো জাতীয় পার্টি। কারণ জাতীয় পার্টিকে আওয়ামী লীগ সেইভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করে, তাদের সেইভাবে করে মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে। দুইটা ভাগে জাতীয় পার্টিকে জিএম কাদের যখন কথা বলা শুরু করেছে, দুই দলের দুইটা ভাগে বিভক্ত করেছে। অন্ততপক্ষে বিএনপির ক্ষেত্রে এই ধরনের নির্বাচনে যদি তারা যেত, তাহলে একই ধরনের পদ্ধতি বিএনপির ক্ষেত্রে প্রয়োগ করতে পারত। কিন্তু এখন যেহেতু তারা সেই ফাঁদে পা দেয়নি শেষ পর্যন্ত, বিএনপির ক্ষেত্রে সেটা পারেনি। এখন বিএনপি একটা রাজনৈতিক দল, উনি বলেছেন বিএনপির সাথে লোক নেই।
আওয়ামী লীগের সাথে লোক আছে। বাংলাদেশের ধরেন শতকরা আওয়ামী লীগ কত শতাংশ ভোট পায়? আপনি সর্বশেষ ভোটে আপনি বিশ্বাসযোগ্য অবিশ্বাসযোগ্য সবকিছু বলেন 40% আপনি ভোট দেখিয়েছেন, বাস্তবে মানুষ বিশ্বাস করে যে 15% ভোট পড়ে না। ঢাকা শহরে আমরা যারা ছিলাম বা মিডিয়ার কল্যাণে যারা দেখেছিলাম, সেইখানে আপনি কয় শতাংশ ভোট আওয়ামী লীগের কাছে গেছে? বাকি মানুষগুলো বাংলাদেশের কোথায়? হয় তারা বিএনপিকে সমর্থন করে অথবা সমর্থন না করে আওয়ামী লীগের বিরুদ্ধে। 70% মানুষ যদি থাকে, 65% মানুষ যদি থাকে, তাহলে সিংহভাগ মানুষও এখনো আওয়ামী লীগের বিরোধী ক্যাম্পে তারা অবস্থান করেন। কিন্তু বাংলাদেশের রাজনীতি এমন একটা পর্যায়ে চলে গেছে, সেই পর্যায়ে আপনি এখন তো আওয়ামী লীগের জনগণের উপর নির্ভর করতে হয় নাই, আপনি বেনজিরের মতো লোকের উপর নির্ভর করছে, যে বেনজির সাহেব শুদ্ধাচারের পুরস্কার নিয়ে বিএনপিকে ধ্বংস করে দিবে কত রকমের বক্তব্য রেখে, এবং বিএনপিকে যত ধরনের রাজনৈতিক, আজকেও সালাউদ্দিন টুকু তিনি গ্রেপ্তার হয়েছেন, আজকে সুলতান সালাউদ্দিন যুবলীগের প্রেসিডেন্ট, যুবদলের প্রেসিডেন্ট, তারা তো সব অস্ত্র ব্যবহার করেছেন এবং সব সুযোগ দিয়ে আজকে বেনজিরের আলাদিনের চেরাগ প্রকাশিত হয়েছে। এই আমলাতন্ত্রকে, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের পরিবর্তে, কারণ জনগণের ভোটের দরকার নাই, ভোট তো করে পুলিশ বাহিনী, ভোট করে ডিসিএসপি সাহেবরা ইয়ার কাছে বলে গেছেন, সিইসির কাছে বলে গেছেন উপজেলা নির্বাচন, যে এই নির্বাচন সুষ্ঠু করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমি আসবো আপনার কাছে, তার আগে নিশ্চয়ই আপনি জাপার বিষয়, নির্বাচন, ইলেকশন বিষয়ে যে বিষয়গুলো, এগুলো আপনি একটু আগে ব্যাখ্যা নিশ্চয়ই আপনি দিতে চাইবেন। কোনটা? জাপা জাতীয় পার্টি? তো জাতীয় পার্টির ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, এই কারণে যে আমি জাতীয় পার্টি সহ বিএনপি সবগুলো বিরোধী দলের, আমি যেটি ব্যক্তিগতভাবে বলি, আপনাকে আগেও বলেছি, আমি সবসময় এটা বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলো শক্তিশালী হোক। রাজনৈতিক দল অর্থ হচ্ছে রাজনৈতিক নেতারা জনগণের কথা বলবেন, জনগণের স্বার্থ দেখবেন, এই জন্যই রাজনীতি তারা করেন, এবং বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করবেন বলেই কিন্তু যে কে কোন দল করেন সেটা হলো পরের কথা। আর ক্ষমতায় তো কে যাবে সেটা ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে, কিন্তু কু করে ক্ষমতায় যাবে এটি তো আমরা বিশ্বাস করি না, করতে চাইও না। তো জনগণের কল্যাণের স্বার্থে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ সাধন করবেন বলেই রাজনৈতিক নেতারা জনগণের কাছে শ্রদ্ধার পাত্র, দলমত নির্বিশেষে যে যে দলই করেন না কেন, সব রাজনৈতিক দলের নেতারাই কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্য হন। কিন্তু গ্রহণযোগ্য কখন হন? যখন জনগণের কথা বলেন, সেটি সরকারের থেকেও জনগণের কল্যাণ করা যায়, জনগণের কথা বলা যায়, বিরোধী দলের থেকেও কিন্তু করা যায়। জনগণের সাথে জনগণের জন্য কাজ করা, আপনি সরকারে থাকলে যেমন এক ধরনের কাজ করবেন জনগণের জন্য, যেই শক্তি আপনার ক্ষমতা না থাকলে, বিরোধী দল থাকলেও তো আপনি, কিন্তু জনগণের কাজের জন্য আপনি কোনো কাজ করবেন না, জনগণ আপনাকে সমর্থন করবে, আপনার আন্দোলনে আসবে, আপনাকে উৎখাত করার জন্য, সরকার উৎখাত করার জন্য আপনার পেছনে থাকবে, আপনি কল্পনা করবেন, অলিক স্বপ্ন দেখবেন, হ্যাঁ, ওই যে দিবা স্বপ্ন, এইভাবে দেখলে কারো কোনো সমস্যা নেই, কারো কোনো সমস্যা হয় না। আপনি যেই দলটা বলতেছেন, আর উনি যত সহজ সরলীকরণ করেছেন ভোটের বিষয়টা, যে 70% হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আমি আপনাকে সিম্পলি বলি যে 43% বা 40% ভোট দিয়েছে, ধরে নিলাম 42%, এর থেকে যদি আরো কমও ধরি, আমি কমটা পরেই বলি, এই 42% এর মধ্যে বিএনপির মতো বড় রাজনৈতিক দল যদি যেত, তাহলে কত, তাদের 20 ভাগও যদি আপনি ধরেন ভোট দিত, তাহলে কত দাঁড়ায়? 62। এই 62-র সাথে আপনি আরো ধরেন যে দুই দল যখন প্রতিদ্বন্দ্বিতা করতেছে, দুই দলেরই আপনি 20, বিএনপির আরো 5, আওয়ামী লীগের যারা নির্লিপ্ত ছিল যে এমনি তো পাশ করবে, আরো 5, 10, তো 70 ভাগ 80 ভাগ ভোট এমনিই তো আসে, ওই 40-এ 80, 40-এর বাইরে যারা রয়ে গেছে, এই যে সরলীকরণ হিসাব, তারা হলো সব হচ্ছে আওয়ামী বিরোধী না। আপনি ভারতে ভোট হচ্ছে কত % ভোট হচ্ছে? 70-80 যথেষ্ট। কিন্তু আপনি যখন বড় একটি রাজনৈতিক দল আসে না, তখন আওয়ামী লীগের তো ভালো একটি অংশ ঘরে থাকে, যায় না ভোট দিতে। আর বিএনপি গেলে তো ভোটটা তখন মাঠে কি হতো? বিএনপির ভোট আসতো, বিএনপি পাস অনেকগুলো জায়গায় করতো, অনেকগুলো জায়গায় করতো না, কিন্তু ভোট সব জায়গায় তো বিএনপির সমর্থকরা আসতেন ভোটে, তো সেই ভোটগুলো যোগ হতো না। তো সেই জায়গায় আবার যে আওয়ামী লীগের যারা বসে আছে, সেক্ষেত্রেও দেখেন আপনি 70-80 ভাগ লোক। এখন ধরে যদি আমরা নেই এই সরলীকরণ, সহজ সরলীকরণ ভাবে, যে 40 ভাগ ভোট, সেখান থেকে 10 ভাগ বাদ দিলাম, 30 ভাগ লোক আওয়ামী লীগের ভোট দিয়েছে, 30 ভাগ দিলে এটা 90 ভাগ হয়, এ কারণে যে অন্য দলগুলো আসেনি। তো এখন আসলাম না, এসেও শক্তিশালী হওয়া যায়, যদি হওয়া যায় তো ভালো, তাহলে দুঃখে তো কিছু নেই। কিন্তু এই নির্বাচনের পরে দেখবেন যে বিএনপির আরো কত করুণ অবস্থা হয় এই কারণে যে জনসমর্থন না থাকলে, সিদ্দিক সাহেবরা বলতে পারেন, তারা পণ্ডিত মানুষ,
বুদ্ধিজীবী, বুদ্ধি দেন, এমন বুদ্ধি দিলে বিএনপি আরো দ্রুত গতিতে আরো শূন্যের জায়গায় যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে আপনি থাকেন যে নীল দলের যে অবস্থা, সবে ধর নীলমণি উনি আছেন যে সব দখল করেছে। দখল কেন করেছে? আপনাদের কারণে। আপনারা নির্বাচন বর্জন করেন। এখন আপনারা এখন পর্যন্ত আজকেই আমাকে জাতীয় প্রেস ক্লাবে বন্ধু বান্ধব সবাই বলতেছেন যে আপনারা সব জায়গায় যখন বর্জন করেন, প্রেস ক্লাবটা বর্জন করেন, না এই জায়গাটায় বর্জন করব না, তো সুপ্রিম কোর্টে বর্জন করেন, তারে খন্দকার কি মাহবুব হোসেনকে বা রিজভী সাহেব প্রথম বহিষ্কার করলেন, তারপরে ফোরাম থেকে বহিষ্কার করলেন, পরে তার বহিষ্কার হয়নি। তো এখন ওই বেচারা নির্বাচন করে পাশ করলেন 4 জন, সেখানেও আপনারা থাকবেন না, তো কোনো জায়গায় থাকবেন না। না থাকার পরে কি হবে? আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে, কেউ দেবে না। এই জায়গায় একটি কথা আমি আপনাকে বলি যে বিএনপি এবং জামাত ফিলিস্তিনে মেরে একাকার করে ফেলল ইসরায়েল, বিবৃতি পর্যন্ত দেয়নি। যদি পশ্চিম বিশ্ব, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা যদি অসন্তুষ্ট হয় তাহলে আমাদের সব শেষ। আজকে যে যুক্তরাষ্ট্রে 700 ছাত্র গতকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে যে প্রতিবাদ করে মিছিল করে 700 যে গ্রেপ্তার করা হলো, এর জন্য কি বিএনপির বিবৃতি দেওয়া উচিত না? একদম শেষ দিকে না, তাদের জন্য তো বিবৃতি দেওয়া উচিত যে তাদেরকে কেন গ্রেপ্তার করলেন। ধন্যবাদ আজাদ ভাই। সিদ্দিকুর রহমান স্যার, আপনার কাছে আমার আরেকটা বিষয় যেটা আমি আগে করে আসছিলাম, যে এই যে বহিষ্কার করে, এতে করে কি নির্বাচনে অংশ না নেওয়া বন্ধ করতে পারবে বিএনপি এবার বহিষ্কার করে? দেখুন, আমি যেটা বলছি যে এই বছর যাদেরকে ব্যবস্থা গ্রহণ করেছে সেটা হলো যারা নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে এই ইয়াতে আছে। আপনি বিএনপির নির্বাচনের ব্যাপারে কিন্তু প্রথম দিকে এক ধরনের অস্পষ্টতা ছিল, সেই অস্পষ্টতার কারণে অনেকে নির্বাচনে মনোনয়নপত্র দিয়েছিল। আমার ধারণা যে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে তাও কিছু লোক অংশগ্রহণ করতে পারে, কারণ ক্ষমতা লোভী শাহজাহান উমরদের মতো লোকের অভাব নেই। একদিন আগে উনি মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে যে ধরনের অশালীন বক্তব্য দিয়েছেন, 2 দিন পরে তিনি গিয়ে তো মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে, এই ধরনের লোক একটা রাজনৈতিক দলের মধ্যে থাকবে, ক্ষমতা লোভী, এবং সেটা বিএনপির মধ্যেও আছে, আওয়ামী লীগের মধ্যেও আছে, সব দলের মধ্যেই আছে। তবে আমার ধারণা যে দ্বিতীয় পর্যায়ের যে নির্বাচন হবে সেখানে কিন্তু সংখ্যাটা আরো কমে যাবে, যেহেতু যারা রাজনীতির সাথে সম্পৃক্ত এবং যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের বক্তব্য শুনে দেখেন, তারা প্রত্যেকেই বলেছেন যে বহিষ্কার আমাকে করা হয়েছে, কিন্তু আমি বিএনপির রাজনৈতিক দল করি এবং আর মৃত্যু আমি এর সাথেই থাকবো বা এর মধ্যে থাকবে। হয়তো এর মধ্যে দিয়ে কিছু রাজনীতিতে শেষ বলে কথা নাই, সিদ্ধান্ত তো মানে নাই। হ্যাঁ, সিদ্ধান্ত মানে নাই। এই ধরনের এই যেটা বললাম যে বড় রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা ইতিপূর্বে স্থানীয় নির্বাচনগুলোর ক্ষেত্রে আজকে সংখ্যাটা কমে আসবে। জি, এই শেষ কথাটা আমি বলছি, আজকে যে আওয়ামী লীগ যে সিদ্ধান্তটি গ্রহণ করেছে যে দলীয় প্রতীক, আপনি দেখেন আগের উপজেলা নির্বাচনে কি পরিমাণ তাদের বিদ্রোহী প্রার্থী ছিল। ধন্যবাদ। আমরা একদম শেষ দিকে স্যার আপনাকে দিয়ে আমি শেষ করব। ভাই, সিদ্দিকুর রহমান স্যার শুরুতে তাপপ্রবাহের কথা বলে গেছেন। আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে, আজকে বিএনপির রুহুল কবির রিজভী তিনি বলেছেন তথাকথিত উন্নয়নের নামে জলাশয় ভরাট করে সরকার দলীয় লোকেরা আরামে এসে থাকলেও গোটা দেশকে সরকার বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে। না, রিজভী সাহেবের রাজনৈতিক দল, তার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, উনি খণ্ডিত কথা বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সরকার গঠন করার পর থেকে, আপনি যদি কাগজগুলো দেখেন আপনার খেয়াল আছে, প্রতিটা বক্তব্যে তিনি ডেভেলপারদের, বিশেষ করে যারা ভবন বানান, প্রত্যেকেরই বলেছেন যে জলাশয়গুলো আপনারা বহাল রেখে, অক্ষুণ্ণ রেখে তারপরে বাড়িঘর নির্মাণ করেন, মাঠগুলো এগুলো করছে। কিন্তু সুতরাং উন্নয়নের নামে জলাশয় সরকার ভরাট করেনি। আমি একটা খালি করছি যে গত 5 বছরে ঢাকা শহর থেকে 71টা পুকুর মানে নিশ্চিহ্ন হয়েছে, এবং গত 8 বছরে ঢাকা শহরে এই যে জলাশয়ের কথা বলছি, উন্নয়নের নামে পার্ক এবং জলাশয়, আমাদের 10 থেকে 15% থাকা কথা আমাদের বনভূমি একটা ঢাকা শহরে এবং জলভূমি, সেখানে ইয়া আছে মাত্র 2% নিচে বনজ, আর জলাধার আছে 8% মতো, আপনি যেটা বলেছেন, খুবই দুঃখজনক এটা। ধন্যবাদ আপনাদের দুজনকেই বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।